শুরু করছি মন বাড়িয়ে ছুঁই। পর্ব 4। লেখনীতে ফাবিয়া মোমো। মেহেরুনের কোমর থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। কাঁচা হলুদ রঙের শাড়িটা রঙে ভিজে গেছে। ওর কোমর হাত দিয়ে স্তব্ধ হয়ে গেছে মাহাতিম। হতভম্ব দৃষ্টিতে বিবর্ণ হয়ে মেহেরুনের ব্যথাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে আছে। মেহেরুনের চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে। প্রচন্ড যন্ত্রণায় নিচের কাপড় কামড়ে ধরে ফুঁপিয়ে কাঁদছে ও। মাহাতিম ওর কোমর থেকে ধীরে ধীরে হাত সরিয়ে ফেলল। চোখের সামনে রক্তমাখা হাতটার দিকে এক পলক দৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ বুকের ভেতর মোচড় দিয়ে আসে ওর। শরীর যেন অদ্ভুতভাবে শিরশির করে উঠছে। নিজের ভেতরে যে ঝড়টা ফের শুরু হয়ে গেছে সেটা বোঝানো দিল না একটুও। চোখ নির্বাক হয়ে গেলেও দৃষ্টি ক্ষুব্ধ হলো না একটুও। কাট কাট গলায় ঢোক গিলে কাঁচা হলুদ রঙের শাড়িটা পেটের থেকে সরিয়ে কাঁধে তুলে নিল মাহাতিম। হঠাৎ পেটের ওপর থেকে শাড়ির আবরণ উঠে গেল। চমকে যায় মেহেরুন। অশ্রুতে টলমল করছে তার চোখ দুটো। তখনও আতঙ্কগ্রস্তে লিপ্তে। জোরে যেন অনবরত নিঃশ্বাস নিতেই নির্বোধের মতো আবারও পালাতে গেল। কিন্তু গাধার মতো আবারও পেছনে গিয়ে একটা জায়গায় একইভাবে তার কাটা ঢুকে বিধ্বস্ত হলো তার কোমর। ক্ষত জায়গায় হাত চেপে বুবু বলে চিৎকার করে দুই ঠোঁট শক্ত করে কুচকু করে ফেললো মেহেরুন। এমন কাণ্ডে আশ্চর্য হয়ে গিয়ে প্রতিক্রিয়াহীন হয়ে গেছে মাহাতিম। বিস্ফোরণের চাহনিতে কয়েক সেকেন্ড ওইভাবে তাকিয়ে থাকে তার দিকে। চেঁচিয়ে এক ধমক লাগায়। ধুকপুক ধুকপুক করতে এমন আকস্মিক কাণ্ডের জন্য কি করলো ও? কেন আবার পাল্লাতে চেয়েছিলে? কি জন্য এ কাজ করলো? কি প্রয়োজন ছিল? মাহাতিম গম গম মুখে ট্রাউজারের বাম পকেট থেকে রুমাল বের করে। দ্রুত গিয়ে রক্তমাখা জায়গাটা রুমালে মুছে। ওর দৃষ্টি মেহেরুনের থেকে পুরোটা সেলফের দিকেই তাকানো। কাঠগুলো ঘুনে খাওয়ার কারণে তার কাটা বের হয়ে আছে। মেহেরুন যখন ভয় পেয়ে পিছে গেল তখন কোমরের ডান পাশে ওই তারকাটা ঢুকে গভীরভাবে কেটে যায়। মেহেরুনের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মাহাতিম এগোতে গেলে মেহেরিন ভয়ে ছটফট করে পেছানোর চেষ্টা করে, কিন্তু ব্যথার জন্য এক পাও ঠিক মতো ফেলতে পারছে না সে। এক পর্যায়ে মাহাতিম আর সহ্য করতে না পেরে মেহেরুনের হাতটা ধরে নিচের দিকে টান মারে। আকস্মিক কাণ্ডে মেহেরুন ব্যালেন্স বিগড়ে ফেলে, কিন্তু তখনই দুই হাঁটুর নিচে একদম এক ঘাড়ের নিচে অন্যরকম কিছু ঢুকে একেবারে কোলে তুলে ফেলে মাহাতিম। মেহেরুনের মাথাটা মাহাতিমের বুকে এসে ঠেকলে ছাড় পাওয়ার জন্য মেহেরুন ছোটাছুটি করতে থাকে, কিন্তু আর পালাবার পথ থাকে না মেহেরুনের জন্য। একদিকে শক্ত বাহুতে আবদ্ধ করে ফেলেছে মাহাতিম, অন্যদিকে কোমরের কাছে বীভৎস যন্ত্রণায় শরীর যেন নিংড়ে আসে ওর। জ্বরে দুর্বলতা, ক্ষত, যন্ত্রণা, প্রচন্ড ভয়ে প্রলতা, চারপাশ যেন অন্ধকার দেখছে মেহেরুন। মাহাতিমের বাম হাতের পেশিতে মাথা ছেড়ে দিয়ে আরো দেরি না করে দ্রুত নিজের রুমে নিয়ে আসলো। বাড়িতে কেউ ছিল না তখন। যখন আম কাঁঠালের জাঁকজমক দেখতে 15 মিনিটের দূরত্বে গ্রাম্য বাগানে গিয়েছিল সবাই। মাহাতিম বড় বড় পা ফেলে তাড়াতাড়ি বিছানা থেকে লম্বা করে শুয়ে দিল। রক্তের কারণে মেহেরুনের হাঁটু পর্যন্ত লম্বাটে হয়ে ভিজে গিয়েছিল। মাহাতিম এক মুহূর্তে হাতের কাছে কোনো ফার্স্ট এড বক্স না পেয়ে নিজের লাগেজ থেকে হেক্সোসল বের করলো। কোনো তুলা জোগাড় করতে না পেরে লাগেজের পকেট থেকে এক্সট্রা রুমাল বের করলো। রুমালটাই হেক্সোসল ঢেলে মেহেরুনের কাছে গিয়ে বিছানায় বসলো। আবারও শাড়ি উঠাতে হাত বাড়াতে মেহেরুন কান্নারত অবস্থায় শক্ত কণ্ঠে বলল, বুবুকে ডাকুন। আপনি কাজ করবেন না। বুবু কলপারে আছে। বুবুকে ছাড়া আমি কারো কাছে ওই ওষুধ লাগাবো না। বুবুকে ডাকুন প্লিজ। মেহেরুনের কান্নায় আছড়ে পড়লেও সংযত গলায় আকুতি মিনতি করছে। মাহাতিম চুপ করে ভাবছিল, এখন যদি শাহানাজকে ডাকতে চায় তাহলে উটকো ঝামেলার পাশাপাশি 101টা জবাবদিহি করতে হবে তাকে। এদিকে রক্তের কারণে বিছানা রক্তাক্ত হয়ে যাচ্ছে। মাহাতিম সবকিছু চিন্তা করে ভুরু কুঁচকে ক্রুদ্ধস্বরে বলে, তোমার কাছ থেকে পারমিশন আর প্রয়োজন মনে করি না। এখানে তোমার পেট থেকে লুচ্চামি করার মতো করতে বসিনি। জায়গাটা ডিপলি কেটেছে দেখেই বাধ্য হয়ে রক্ত মুছতে এসেছি। বেশি বাড়াবাড়ি করলে কলপারে কাল রাতে কি করছো
সব যে নানা ভাইকে ভাইরাল করে দিব, মুখে তালা লাগাও। মাহাতিমের কাটকাট জবাব শুনে কথা বলতে আর পারে না মেহেরুন। আশ্চর্য হয়ে মাহাতিমের দিকে তাকিয়ে রইল। কাল রাতে ঝড়ের ঘরে কি হয়েছিল, কি করার কথা মাহাতিম ইঙ্গিত করে বুঝিয়েছে। এই অসভ্য লোক তাহলে সুযোগ লোভে কিছু করে গেছে। মাথাটা যেন ভোবো করে ঘুরছে কথাটা শুনে। মেহেরুন হতভম্ব হয়ে চুপসে গেলে আর বসে না থেকে চট করে পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে ফেলে মাহাতিম। লাল ব্লাউজ আর পেটিকোটের জন্য পেটের এমন অংশ যখন দেখা না গেলেও রক্ত মোছার জন্য ডান হাতে কিছু জায়গা উন্মুক্ত করলো মাহাতিম। ব্লাউজ কিছুটা ওপরে এবং পেটিকোট কিছুটা নিচে নামিয়ে রুমাল দিয়ে অতি সাবধানে ক্ষত মুছতে লাগলো। মাহাতিমের আলতো হাতের পরশে দাঁতে দাঁত লাগিয়ে শক্ত হয়ে রইল মেহেরুন। ক্ষতটা জ্বালার অন্য পাশে সমস্ত শরীর যেন শুয়ের মতো কাটা ফুটছিল, বরফের মতো হিমভাব অনুভব হচ্ছিল প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। চোখ বন্ধ করে খিচ মেরে ব্যথা সহ্য করার যুদ্ধ করছিল সে। অনেকক্ষণ টাইম নিয়ে মাহাতিম রক্তসহ ক্ষত সাফ করে ফেলে। 4 ইঞ্চির মতো লম্বাভাবে কেটেছে জায়গাটা, ফুলেও গেছে, লাল হয়ে আছে একদম। রুমালটা রক্তে শেষ হলেও মাহাতিমের হাত ভালোই রক্ত লেগেছে। ক্ষত থেকে দৃষ্টি তুলে মেহেরুনের মুখের দিকে তাকালো মাহাতিম। দু চোখের কর্নিশ থেকে এখনো টপ টপ করে অশ্রু জ্বলছে। মাহাতিমের ইচ্ছে করলো মুখটা ধরে দু চোখ মুছে দেই, কিন্তু মনের ওপর পাথর ফেলে দৃষ্টি সরিয়ে সেখান থেকে উঠে পড়ে। নীতির রুম থেকে চটপট লাগেজ আর কাপড় এনে আবারও মেহেরুনের কাছে এসে বসে। এসব কাজের মধ্যে একবারের জন্য মাহাতিমের দিকে তাকায়নি মেহনুর। চোখ বন্ধ করে সেই যে মুখ ঘুরিয়ে রেখেছে, শেষ পর্যন্ত ওর দিকে মুখ ফিরেও তাকায়নি। ব্যান্ডেজের কাপড় পর্যন্ত ইতস্তত করছে মাহাতিম। ব্যান্ডেজই পেঁচাতে গেলেও সত্যি পেটের চারপাশে হাত লাগানোর সম্ভাবনা আছে। এই অবস্থায় মেহনুরের দিকে শান্ত দৃষ্টিতে সরল কণ্ঠে বলল মাহাতিম, এই মুহূর্তে ব্যান্ডেজ না করলে তোমার ইনফেকশন হবে। কি করব আমি? তুমি অন্য জায়গায় টাচ করব, তোমার অন্য জায়গায় টাচ করতে দিবে না। তুমি তো অন্য জায়গায় টাচ করতে দিবে না। তুমি কি চাও আমি শাহনাজকে ডেকে তোমার বোকামির জন্য কৈফিয়ত দেই? শাহনাজ তো সম্ভবত গোসলে ঢুকে গেছে। বাকি রইল তোমার 2 বোন। দুজনের মধ্যে সবার মেবি ব্লাড ফোবিয়া আছে। নিজেদের কাটা আঙ্গুল পর্যন্ত শাহনাজ নিজে ব্যান্ডেজ করেছে। বাট সুরাইয়াকে আমি ডাকতে পারবো না। সরি, তুমি চাইলে অপেক্ষা করতে পারো, কিন্তু এতে তোমার ক্ষতি হবে। যতক্ষণ বাতাস লাগবে ততক্ষণ ওই ক্ষতস্থান জ্বলতে থাকবে। কি করব আমি? আমাকে ব্যান্ডেজ করতে দিবে নাকি ওইভাবে ব্যথা নিয়ে কাঁদতে থাকবে? মাহাতিমের সোজাসাপটা উত্তর শুনে চোখ খুলে মুখ ফিরিয়ে তাকায় মেহেনুর। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে ওর। মাহাতিমের সেই দিকে দৃষ্টি নেই। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে দেখে ওই রকম রিয়াকশন দেওয়ার প্রয়োজন ছিল না। আমি নিশ্চয়ই তোমাদের বাড়িতে অতিথি হয়ে নোংরামি করতে আসতাম না, কিন্তু তুমি আজ যা করলে এতে নিজের ক্ষতি করলে। এখন বলো আমার কি করা উচিত? ব্যান্ডেজ করতে দিবে নাকি অন্য কারোর জন্য অপেক্ষা করবে? মানুষ ডাকবো আমি? মাহাতিমের কথা শুনে মেহনুর আবারও চোখ বন্ধ করলো। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে ছেড়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে শক্ত কণ্ঠে বলল, রাতে যেহেতু সব কাহিনী ঘটিয়ে ফেলেছেন, সেখানে এখন ঢং করার মানে কি? আপনি তো কোনো কিছুই দেখা বাদ রাখেননি। এখন তাহলে বুজরুকি করে তামাশা কেন করছেন? মাহাতিম ওর কথার ধরন শুনে সরু চোখে তাকালো। মেহনুর স্টাইলে শক্ত ভঙ্গিতে জবাব দিল, ও তাই, তাহলে ইনডাইরেক্টলি আমাকে অনুমতি দেওয়া হচ্ছে? মাহাতিম প্রশ্ন ছুড়ে আর পাল্টা উত্তরের জন্য অপেক্ষা করলো না। ব্যান্ডেজ নিয়ে খুব সাবধানে ক্ষতের মুখে চাপা ধরে থাকা রক্ত মুছে দিল। ক্ষতের মুখে কাপড় চাপা দিতে লাগলো। নিজের চোখ ও মনকে শক্ত রাখার জন্য কঠোর অবস্থা ধারণ করলো। কাজ শেষ করে ফ্লোরে পা রেখে মেহেরুনকে কোলে তুলে নিল। আশেপাশে সব দিক চেক করে দ্রুত মেহেরুনের রুমের দিকে পা চালালো মাহাতিম। ওকে রুমে এনে ওর বিছানায় আস্তে করে শুয়ে দিল। যাওয়ার জন্য পা বাড়িয়ে ঘুরিয়ে যেতেও হঠাৎ পা থমকে মাথা ঘুরিয়ে মেহেরুনের দিকে তাকালো। কাল রাতে কিছুই হয়নি হলে নিজেও টের পেতে। আমি শুধু চেক করতে এসেছিলাম জ্বরের টেম্পারেচার কেমন, দ্যাটস ইট। এর বেশি কিছুই করিনি। আশা করব মিস আন্ডারস্ট্যান্ডিংটা দূর হবে। আর ব্লাউজ যেভাবে বড় পড়ো, আমি কেন, শাহনাজও তোমার পেট দেখতে পারবে না।
আমি ওই ক্ষতটা ছাড়া আর কিছুই দেখিনি। ট্রাই টু লেট ইউর ইজি, ইট ডাজন্ট ম্যাটার ফর ইউ। মাহাতিম যেভাবে ঠান্ডা মেজাজে রুমে এসেছিল সেভাবে রুম থেকে বেরিয়ে গেল। শুধু মেহেরুনের দৃষ্টি যেন শূন্য দরজার দিকে স্থির হয়ে রইল। কিছুক্ষণ পর জানালার বাইরে দৃষ্টি দিয়ে নীলাভ আকাশে তেজস্পূর্ণ সূর্যটা দেখতে লাগলো মেহেনুর। ওই লোকটার মতো এত অসভ্য জাতের পুরুষ মেহেনুর আর দেখেনি। নিজের অভদ্রের মতো রুমে ঢুকে অনুমতি না নিয়ে জ্বর দেখতে আসছে, আবার সভ্য সৃষ্টির মতো নিজেকে বেটার পার্সোনালিটির জেন্টলম্যান বলে দাবি করে। কেমন বদমাশ ধরনের রোগ হলে এমন দুমুখ কথা বলে। ভবিষ্যতে কেউ দুমুখ মানুষের কথা তুললে এটার জন্য মাহাতিম আনসারি যেন জলজান্ত প্রমাণ হবে। রুমে এসে হাফ ছেড়ে বাঁচলো মাহাতিম, কিন্তু হাত দুটো পরিষ্কার করা দরকার। কালো কাপড়ে এখন মেয়েরা আছে, কলপারে এখন মেয়েরা আছে, সেখানে গিয়ে যদি হাত ধুতে যায় তাহলে মেহনুরের ব্যাপারটা সাথে কালেক্ট হয়ে যাবে। রিক্স নেওয়ার কোনো মানেই হয় না। রক্ত শুকিয়ে গেছে, এখন আর ভেজা ভাব নেই। মাহাতিম বিছানার ওপর থেকে ফোন নিয়ে শফিককে কল দেয়, কিন্তু শক্ত ভঙ্গিতে তীব্র উৎকণ্ঠায় বলে ওঠে, তুই কোথায় আছিস? বাজারে না বাইরে? শফিক পেয়ারার এক কামড় দিয়ে যেন থ মেরে গেছে। কিছুটা কৌতূহল হয়ে সন্দেহ কণ্ঠে বলল, তোর গলার টোন এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? মাহাতিম খানিকটা উদ্বিগ্ন লেগেও নিজেকে যথাভাব সংযুক্ত রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ভয়েসের টোন কি তোর গানের মতো লাগে? এটা কেমন প্রশ্ন শফিক? তুই কি এখন ক্লারিফিকেশন চাইবি নাকি একসারা ফটফট দিবি? শফিক কিছু ভেবাচাকা খেয়ে বলে, তবুও শান্ত ভঙ্গিতে জবাব দিল, দোস্ত বাড়ির পেছনে আছি, পেয়ারা গাছের নিচে। খাবি একটা? নিয়ে আসি। লবণ মরিচ দিয়ে হেভি টেস্ট, পুরাই টাটকা ফিলিংস। মাহাতিমর কথা শুনে প্রচন্ড খেপে গিয়ে চেঁচিয়ে বলল, ফিলিংসের বাচ্চা, তোর ফিলিংসে টুট টুট করতে জাস্ট 2 মিনিটের ব্যাপার। আজাইরা পেঁচাল না পেরে আমার জন্য এক মগ পানি নিয়ে আয়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। শফিক প্রথমে কথার মানে বোঝে না, পরক্ষণে কি যেন ভেবে দুপাটি দাঁত বের করে হাসি দিল। পেটে মোচড় মারছে বলেই পারতামিয়া, বুঝছি তোমার মেয়েরা গোসল করতে গেছে দেখে চিপা জায়গায় কাজ সারতে চাইছো, তাই ফিকার নট। আমি একেবারে 2 মগের ব্যবস্থা করছি, কলা পাতা আনতেছি। মাহাতিম রেগে মেগে বারুদ হয়ে কিছুটা অশ্রাব্য ভাষা উচ্চারণ করেও অমনেও সিরিয়াস কণ্ঠে শুনতে পেল। ফোনটা সম্ভবত লাউড স্পিকারে ছিল, তাই সিয়ামও ছুটে প্রশ্ন ছুড়ে বলল, কলা পাতা দিয়ে কাজ করতে পারবি? সমস্যা হবে না? মাহাতিমা ধৈর্য রাখতে পারলো না, এক ধমক দিয়ে দুটাকে গালিগালাজ করতে লাগলো। সবই হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা থাম ভাই, আমি পানি আনতেছি, কিন্তু চিন্তা করিস না, তুই নিচে আয়, আমি নীতিকে দিয়ে পানি আনতে পাঠাইছি। শফিকের কথা শেষ হতে টুটটুট করে শব্দে হতে লাগলো। কান থেকে ফোন নামিয়ে দেখলো মাহাতিম ফোন কেটে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মাহাতিম চলে আসে। সবার দৃষ্টি ওর হাতের দিকে আটকে যায়। 2 হাতে লাল বর্ণের রাঙা ডার্ক ব্লু রঙের টি শার্টটা পেটের কাছে লালচে হয়ে শুকিয়ে গেছে। নিচে বিষয়সূচক চক্ষুরতা বিশাল। বড়মক করে হাতে প্রশ্ন করলো, ভাই তোমার হাতে এগুলো কি? ব্লাড নাকি? কেমন লাল লাল লাগছে? মাহাতিম এক পলক নীতির দিকে তাকিয়ে হাতে পানি ঢালার জন্য ইশারা দেয়। নীতি সদ্বিত ফিরে পেল আহম্মকের মতো তাকিয়ে থাকে। মগের পানি 2 হাতে ধুয়ে নীতির ওড়নায় ঢেকে হাত মুছে মাহাতিমের স্বাভাবিক কণ্ঠে বলে, কাহিনীর ব্যাপারে এখন প্রশ্ন করতে আসবি না, পরে জিজ্ঞেস করিস, এখন কথা বলতে ইচ্ছে করছে না। মা আসলে বলবি কাল ভোরের দিকে চলে যাচ্ছি। কথা শেষ হতেই পা ঘুরিয়ে চলে যেতে দেয় মাহাতিম। একটুও পিছে ফিরে তাকায় না, ফিরে 3টা কৌতূহলী দৃষ্টির জন্য দাঁড়ালো না। নীতি খালি মগ নিয়ে দাঁড়িয়ে আছে, অন্য মানুষকে ভঙ্গিতে বলল, ঘাবলা আছে শফিক ভাই? মাহাতিম ভাইয়ের ব্যাপারে বিরাট ঘাবলা আছে। মাহাতিম যাওয়ার পানে দৃষ্টি রেখে সিয়ামও কৌতূহল গলায় বলে উঠল, হাতের রক্তগুলো সোজা মনে হইল না, তৌফিকের খবর দেওয়া লাগবো। ওই রক্ত? সিয়ামের কথায় দাড়ি বসিয়ে এবার শফিক বলে উঠল, হাতের রক্ত লাগছে, ভালো কথা। টি শার্টে কিভাবে লাগলো? আপাতত আর কাউকে এই ব্যাপারে বলিস না, তৌফা আসল শুধু তৌফার কথাই বলিস।
প্রীতি বা ফারিনকে এই ব্যাপারে ভুলেও কিছু বলবি না একদম। বিকেলের সময়টা ঠান্ডা মুহূর্ত ধারণ করেছে প্রকৃতি। সূর্য এখন তেজ হারিয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাখিরা এখন মুক্ত আকাশে উদাস ভঙ্গিতে বেড়াচ্ছে। গ্রামের বাতাস যেন দেহ মন জুড়িয়ে দিচ্ছে, মনকে করে দিচ্ছে আরো প্রশান্ত মানা। গ্রামের সতেজ ভূমির গন্ধে মনের ক্লানি দূর হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাতাসের শস্য ধ্বনি চারপাশে মোহমাম্বিত করছে। মেহেরুন সারাটা দুপুর পেরিয়ে বিকালে এসে কিছুটা আরাম বোধ করছে। কোমরের যন্ত্রণাটাও অনেকখানি কমে গেছে। বাড়ির সবাই জেনে গেছে মেহেরুনের কোমরে কাটার বিষয়টা, কিন্তু তাও সবাই জেনেছে মিথ্যা বানোয়াট কথা। শাহানাজ সেখানে ব্যান্ডেজ করে দেখিয়ে চিকিৎসার কথা বলেছে। তখন বাড়ির সব কয়টা মানুষ এসে চিৎকার করে জানতে চাইলো। মেহেরুন তখন সবার কাছে মাহাতিমের ঘটনা কোনোভাবেই বলতে পারলো না। ও অভদ্র লোকটা অসভ্য কথা বলতে বিবেকে বাধা দিল ওর। জীবনে প্রথমবারের মতো মেহেরুন মিথ্যে হিসেবে বলল, রান্নাঘরে যে দরজা আছে সেই দরজায় ছিটকিনি দিয়ে ভুলবশত কেটে গেছে। এরপর থেকে বিছানায় শুয়ে আছে মেহেরুন। গোসল করতে পারেনি দেখে কলপার থেকে হাত মুখ ধোয়ার জন্য সাহস করে বিছানা থেকে ওঠে। ফ্লোরে দুই পা রেখে দাঁড়াতে গেলে হঠাৎ ব্যথায় মাথা চারা দিয়ে ওঠে ওর। চোখ কুচকে সাথে সাথে বিছানায় বসে পড়ে মেহেরুন। একা ওঠার সাহস না পেয়ে সাবাকে ডাক দিতে কতক্ষণ ছাবো এসে নিচে নিয়ে যায়। সিঁড়ি নিয়ে নেমে আঙিনার কাছে আসতে সুরাইয়ার মা শেফালি হঠাৎ কটাক্ষ করে বলে, তুই নুলা হইছস? সাবারে ছাড়া হাঁটতে পারস না? শেফালি গ্রামের নিচু ঘর থেকে এসেছে। এবাড়ির মেজ বউ হওয়ার মতো সৌভাগ্য পেয়েছে। মেহেরুনের চাচার সাথে প্রেমের নামে নানা ছলছাতুরি করে বিয়ে করেছে, কিন্তু শেফালি নিতান্ত হিংসুটে, অহংকারী, লোভী এবং বদমেজাজি মহিলা। বাড়ির তিন বউয়ের মধ্যে যদি সবচেয়ে খারাপ বউয়ের কথা বলা হয় তাহলে সেই মানুষটা হবে শেফালি। দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিবে সবাই। শেফালি কিছুক্ষণ যাবৎ দূর সম্পর্কের আত্মীয়কে দেখতে গিয়েছিল। আজ দুপুরে ঠিক ঘণ্টাখানেক আগে মোল্লা বাড়িতে ফিরেছে। এসে তিনি মার্জাকে দেখে খুশিতে গদগদ হয়ে ওঠেন। খুশির কারণ এটাই, মার্জা বিরাট পয়সাওয়ালা মানুষ। এমন পরিবারে নিজের মেয়ে যদি ইনিয়ে বিনিয়ে গছিয়ে দিতে পারে তাহলে মেয়ে যেন রাজধানীর মতো পায়ে পা তুলে থাকবে, এর কোনো সন্দেহ নাই। বরঞ্চ নিজেরও এতে ভালো সুবিধা ভোগ করতে পারবে। মেহেরুনকে তিনি দু চোখে সহ্য করতে পারেন না। আড়ালে থাকলে চাটাস করে থাপ্পড় মারতেও পিছপা হন না। আজ মেহেরুনের প্রতি বিশেষ যত্ন দেখে তিনি রাগে সামলাতে পারে না। আঙিনার একপাশে শুকনো মরিচের ডালা রেখে ওর সামনে এসে দাঁড়ায়। বিরক্ত মুখে কুচকে বলে, তুই যে নুলা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে না? বাড়িতে অতিথি দেখে ঢং মারাচ্ছিস, পোলাগুলার সামনে খ্যাতি চাচ্ছিস? চড়িয়ে গাল ফাটিয়ে দিব বজ্জাত ছেড়ি। যা, একলা যাবি। এই সাবা, ওরে স্যার। মেহেরুন ভীষণ মুখে সবার দিকে তাকালো। মুখের অবস্থা যেন যে কোনো মুহূর্তে কেঁদে দিবে ও। মেজমা যেন কথাটা সহ্য করতে পারলো না মেহেরুন। আজ পর্যন্ত বাড়িতে একটা মানুষ ওকে ছোট করে কথা বলেনি, কিন্তু মেজমা একদিনও তাচ্ছিল্য করে খাট্ট করতে বলেনি। ওর চাচাতো বোনই শেফালির বাঘের মতো ভয় পায়। শেফালি সবার সামনে ভালো আচরণ করলেও আড়ালে যেভাবে মারেন সে খবর আজও চার বোন ভয়ের কারণে ফোঁস করতে পারেনি। সাবা ভীতিশঙ্কিত চোখে মাথা নিচু করে ফেললো। মেহেরুন নিজেই সাবার হাতটা সরিয়ে দেয়। সাবা যদি ওর কারণে মার খায় সেটাও সহ্য করতে পারবে না। ছোট্ট একটা ঢোক গিলে সাবার উদ্দেশ্যে বলে, সাবা বুবু তুমি যাও, আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি শুধু হাত মুখ ধুয়ে চলে আসব। মন খারাপ করে সাবা প্রশ্ন করলো, একা পারবি? ব্যথা করে না? এমন কথা শুনে শেফালি বজ্র কণ্ঠে আবার চেঁচিয়ে উঠল, পারবে না কেন? এই সেরি কি আঙ্গুল চুষা বাবু? সাবা তুই যাবি না যাবি তুই? শেফাল উত্তেজিত কণ্ঠে কাচুমাচু হয়ে যায় সাবা। মেহেরুন নাক মুখ চেপে কোমরে হাত রেখে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যায়। শেফালি ওর আটকে দাঁড়ায়। কোমর থেকে হাত সরিয়ে শাড়ির ওপরে সাদা ব্যান্ডেজ দেখে। এদিকে মাহাতিম ও নীতির কথা বলতে বলতে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই নিচের দিকে নজর পড়ে। প্রথমে নীতির দৃষ্টি সেদিকে স্থির হলো। মাহাতিম ট্রাউজারের দুই পকেটে হাত রেখে গম্ভীর মুখে হাঁটছিল, কিন্তু ওর পাশে নীতিকে দেখতে না পেয়ে
মুখ ঘুরিয়ে পেছনে তাকালো। নীতি বারান্দা থেকে কেমন থমকে দাঁড়িয়ে এক দৃষ্টি কিছু একটা দেখছে। মাহাতিম কৌতূহল মনে ওর দৃষ্টি স্মরণ করে সেই দিকে তাকাতেই মেহনুর ও শেফালির কীর্তিকাণ্ড স্পষ্ট দেখতে পেল। কৌতূহলটা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যে মাহাতিম কপাল কুঁচকে বারান্দার রেলিং এর কাছে দ্রুত এগিয়ে গেল। ট্রাউজারের দু পকেট থেকে হাত বের করে রেলিং এর ওপর রাখলো। শেফালির কোমরটা দেখতে হঠাৎ ব্যান্ডেজের ওপর 2 আঙ্গুল রেখে জোরে টান মারে। মেহনুর চোখ মুখ খিচুনি মেরে আকস্মিক বন্ধ করে মাথা নিচু করে ফেলে। দোতলা থেকে এমন দৃশ্য দেখে নীতি ও মাহাতিম চরম মাত্রা অবাক হয়ে গেল। নীতি আশ্চর্য কণ্ঠে চমকিত চাহনিতে বলল, ওকে কিভাবে ব্যথা দিল ভাইয়া? কি খারাপ ও এমনি হাঁটছে? বাক্যটা শেষ হওয়ার আগে মাহাতিমের হুঙ্কার দিয়ে উঠল। দোতলা থেকে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, আপনি ওর সাথে এটা কি করলেন? ওকে ব্যথা দিলেন কেন? কি হলো? এই, আপনার কিছু জিজ্ঞেস করছি না? ওর ব্যান্ডেজের উপর ব্যথা দিলেন কেন? মাহাতিমের চেঁচানো গলা শুনে শেফালি যখন ওপরে তাকালো, আতঙ্কিত হয়ে গেল তিনি। মাহাতিমের গর্জে ওঠা যেন এক মুহূর্তেই লন্ডভন্ড করে তাণ্ডব করে দিল সব। শেফালি অনবরত ঢোক গিলতে থাকলো, বারবার রান্নাঘরের দিকে তাকাতে লাগলো। সুজলা আর মাহমুদা সব শুনেছে কিনা আল্লাহ জানে। মাহাতিম ততক্ষণে ধুকপুক করে নিচে নেমে দাঁড়ায়। নীতি এক ধরে ভাইয়ের পাশে এসে উপস্থিত। এক এক করে সবাই যে যার রুম থেকে ঘটনাস্থলে এসে জড়ো হতে থাকে। শাহনাজের সাথে সুজলা মাহমুদাও এসে হাজির হলো। সবাই যখন প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে মাহাতিম ও শেফালির দিকে তাকিয়ে আছে, তখন হঠাৎ করে নীরবতা বিচ্ছিন্ন করে মার্জা এসে প্রশ্ন করলো, মাহাতিম, তুই চেঁচালি কেন? তুই মেজো ভাবির সাথে জোর গলায় কথা বলছিস? মাহাতিম, তোকে কি বলেছি শুনছিস না? মায়ের চেঁচামেচি শুনে বুক ফুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয় মাহাতিম। চোখে দৃষ্টি ভয়াবহ, মুখের অবস্থা কাঠারো। এমন অবস্থায় নিঃশ্বাস নিল যেন সিংহভাবে হামলে পড়ার জন্য পূর্ব প্রস্তুতি সারল। মার্জা উত্তর না পেয়ে এবার মেহরুনের দিকে তাকালো। এতক্ষণ মেহরুন স্নিগ্ধ চোখে তাকিয়েছিল। এবার মার্জার দিকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহাতিম আরেক দফায় চেঁচিয়ে উঠল, আপনাকে আমি কি বলেছি শোনেননি? ওর ব্যান্ডেজে ব্যথা দিলেন কেন? কোন সাহসে এই কাজ করলেন? আপনার মেয়ের আঙ্গুল কেটে যদি মুচড়ে দেই তখন কেমন লাগবে? শেফালি এবার মাহাতিমের ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। আরেকবার সুজলা ও মাহমুদার দিকে ভয়ার্ত চোখে তাকালো, কিন্তু পরিস্থিতি কোনোভাবে ঠান্ডা অবস্থায় ফিরে আসলো না। শাহনাজ ব্যাপারটা সামলানোর জন্য নিজের মা সুজলার কানে গিয়ে ঘটনা বলল। সুজলা সবটা শুনে কথা বলার যেন ভুলেই গেলেন। তিনি শাহনাজের দিকে চেয়ে বুঝিয়ে তাকালেন। শাহনাজ অসহায় ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এবার সুজলার দৃষ্টি ফিরিয়ে শেফালির দিকে রাগী স্বরে চাহনিতে তাকালো। শাহনাজকে ইশারা দিয়ে মেহনুরের হাত মুখ ধোয়াতে নিয়ে যেতে বললেন। এরপর মাহাতিম পাশে এসে শেফালির সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, তুই মেহনুরকে মেরেছিস? প্রশ্ন শুনেই তোতলাতে থাকে শেফালি। নিজেই সত্য প্রমাণ করার জন্য বৃথা চালাতে গিয়ে সুজলা ওকে বলিষ্ঠ কণ্ঠে থামিয়ে দিল। চুপ কর, আর কোনো মিথ্যা কথা বলতে যাবি না। তুই সাবাকে তাড়িয়ে দিয়েছিস, একথা অস্বীকার করবি না? আজ আব্বা আসুক, তুই যে কত বড় পাপ করছিস, আব্বা আজকে বিচার করুক। আমি তোকে বাঁচাবো না মাহমুদা। তুই যদি একে বাঁচাতে আসিস, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তোর মেয়ের সাথে এমন ব্যবহার শুনে আমার গায়ে চামড়া জ্বলে যাচ্ছে। এবারে সবাই জানে আমি মেহনুরকে নিজের মেয়ের তুলনায় বেশি আদর করি, অথচ তুই আজকে কি অঘটনটাই ঘটিয়ে ফেলেছিস। তোর কোনো খেয়াল নেই। আজ আব্বা আসুক, খালি আজকে তোর বিচার হোক। সুজলা হামেশা মতোই ন্যায়পরায়ণ ও নীতিবান মহিলা। কোনো অন্যায় যেমন সহ্য করে না, তেমনি কি অপরাধ করলে খুব সহজে মাফও করে না। তিনি মেহনুরকে সবচেয়ে বেশি আদর করে, এটা মেহনুরের মা মাহমুদা ভালোই জানে। এদিকে শেফালি কোনোভাবেই আজ পার পাবে না, এটা সবাই ভালো মতো বুঝে গেছে। হান্নান শেখকে ডাকার জন্য খবর পাঠালেন তিনি। বলে দেন রাতে একটু দেরি করে ফিরবেন, পাশের গ্রামে বিরাট গন্ডগোল লেগেছে।
সেটা দেখার জন্য সালিশ বসেছে। সুজলা আটি গেড়ে উঠানের চৌকিতে বসে রইল। যে পর্যন্ত শেফালির বিচার না হবে সে পর্যন্ত বাড়ির ভেতর পা দিবে না তিনি। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হওয়া অশুভ হলেও আজ সকলেই সুজলাকে ঘিরে দাঁড়িয়ে বা বসে আছে। মার্জা ও মাহমুদা সুজলার পাশে চৌকিতে উঠে বসে আছে। আজ এই ঘটনার জেরে বাড়িতে কেমন একটা এলাহি কাণ্ড ঘটবে কে জানে। নীতি, প্রীতি, সামির, সাবির, মাহাদি তীব্র উৎকণ্ঠায় আঙিনার চৌকিতে বসে আছে। নীতিবাদে চারজনই বিষগ্নতায় ভাব কাটানোর জন্য মোবাইলে লুডো কিং খেলছে। সৌভিক, তৌফিক, সিয়াম রুদ্রমুখে বেতে চেয়ারে গোল হয়ে বসে আছে। সবার মধ্যে থমথম একটা অবস্থা বিরাজ করছে। নিতু ওদের লুডো খেলা দেখাতে হঠাৎ ওর নিজের ফোনটা ভাইব্রেট হয়ে উঠলো। চমকে গিয়ে মোবাইলের দিকে তাকাতে মাহাতিমের মেসেজ লেখা দেখেই নীতি এবার সত্যি সত্যি ঘাবড়ে যায়। রাস্তা ক্লিয়ার, ক্যান আই গো, তাড়াতাড়ি চেক কর।